আমাদের গুনাহকে মাফ করে দেন। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া, পরকালীন মুক্তির ফরিয়াদ, ইসলামের বাণী ও বিধান দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার আশা। করেছি আল্লাহ মাফ করে ব্যাস নসিব করে, এই জন্য আমরা আসিছি। আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর সমস্ত উম্মতকে হেদায়েত দান করেন। পুরো পৃথিবীর মানব গোষ্ঠী যাতে সঠিক পথ পাওয়া যায়। আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ সুস্থতা নিয়ে হেদায়েত দান করুক। গুনার জন্য মাফের আশা আমরা এখানে বিশ্ব ইজতেমা আখিরি মোনাজাতে অংশগ্রহণ করি। মোনাজাত শেষে ঘরে ফেরা মানুষের ঢল, পথে পথে ভোগান্তির অভিযোগ। পার হেড 200, মানে 5 সিটে হলে আপনার 1000, মানে এই এয়ারপোর্ট থেকে জেনারেলি ভাড়া কত? সর্বোচ্চ 200 টাকা হতে পারে। পর্যাপ্ত গাড়ি নাই, প্রায় 15-20 মিনিট ওয়েট করতেছি, আধা ঘন্টা করতেছি। পর্যাপ্ত এরকম কোনো গাড়ি আমি পাচ্ছি না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি কাজল আব্দুল্লাহ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বর্ষার আগেই ঢাকার 6 খাল খননের আশ্বাস, পুনরুদ্ধারে বাধা এলে মোকাবিলার হুঁশিয়ারি 3 উপদেষ্টার। সমন্বয়ের অভাব কাটিয়ে একসঙ্গে কাজ করছে আন্তঃমন্ত্রণালয়। এবার রমজানে কম দামে গরু খাসির মাংস বিক্রি করবে না প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন সার্জিস। আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হলো টঙ্গীর তুরাগ তীর। ময়দান ছাপিয়ে আশেপাশের এলাকাও পরিণত হয় জনসমুদ্রে। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতে ঢল নামে মুসল্লিদের। দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করেন তারা। সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানান পরকালীন মুক্তি লাভের। তোহা খান তামিমের রিপোর্ট। শূন্যে 2 হাত তুলে সৃষ্টিকর্তার সমীপে ধর্মপ্রাণ মুসলমানদের অসহায় আত্মসমর্পণ। মনের যত অব্যক্ত কথা গড়িয়ে পড়া চোখের পানিতে ফরিয়াদ মহান রবের দরবারে। আল্লাহুম্মা আমিন ধ্বনিতে প্রকম্পিত চারপাশ। কেউ মনে মনে, আবার কেউ নিজের চাওয়া উচ্চারণ করে কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে জানিয়েছেন আরজি। রোববার সকাল 9টার পর শুরু হয় প্রথম পর্বের প্রথম ধাপের আখির মোনাজাত। 160 একরের মূল ময়দান ছাপিয়ে প্রধান সড়ক, ফুটপাত আর অলিগলিতে অবস্থান নেন মুসল্লিরা। বাদ যায়নি বিভিন্ন ভবনের ছাদও, এমনকি তুরাগ তীরে নোঙর করা নৌকাতেও অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। পাপ থেকে মুক্তি, ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক আর সামাজিক জীবনে শান্তি কামনা করেন ধর্মপ্রাণরা। অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে ব্যাস নসিব করে, এই জন্য আমরা আসিছি। আমাদের এই মানামন যাতে ঠিক করতে পারি, এমনকি আল্লাহ পাক থেকে মাপ চাইতে পারি, এ নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে দরবারে আমরা দোয়া চাই আর কি। আল্লাহর কাছে আমার বাংলাদেশ শান্তি এবং পরিবারের শান্তি আর আমার সকল মানুষের শান্তি কামনা আদায় করি। আমাদের চলাফেরায় ওঠা বসা আমাদের গুনাহ হয়, এই গুনার জন্য মাফের আশা আমরা এখানে বিশ্ব ইজতেমা আখিরি মোনাজাতে অংশগ্রহণ করি। আল্লাহর কাছে সবার কাছে দোয়া আছে যে যাতে আল্লাহ শান্তি রাখে, দেশে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এর আগে ফজরের নামাজের পর শুরু হয় বক্তব্য, চলে আখিরি মোনাজাত পর্যন্ত। অনেকে মোনাজাতে অংশ নিতে মধ্যরাত থেকেই অবস্থান নেন। প্রায় আধা ঘন্টার এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইর আহমেদ। দোয়া করা হয় দেশ ও জাতির শান্তির জন্য। আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর সমস্ত উম্মতকে হেদায়েত দান করেন। পুরো পৃথিবীর মানব গোষ্ঠী যাতে সঠিক পথ পাওয়া যায়, বিশেষ করে মুসলমানরা যারা দিশেহারা অবস্থায় আছে তারাও যেন শান্তি পায়,
পুরা পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠা হয়। আল্লাহ সকলকে ভালো বসিত রাখুক। আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ সুস্থতা নিয়ে হেদায়েত দান করুক। আল্লাহ সকলের জীবনযাপন আল্লাহ ভালো করে দেখ। মোনাজাত শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়ে চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। সৃষ্টিকর্তার রহমত, ক্ষমা আর কল্যাণ লাভের আশায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। গত কয়েকদিনে এখানে যে মেহনত করেছেন এবং কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করেছেন, ব্যক্তি উন্নয়ন সহ সমাজ সংস্কারে কাজে লাগাবেন, এমনটাই প্রত্যাশা আগতদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এলেন দিনের দাওয়াতে, নিলেন তালিম। এবার সেই বার্তা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়ে বেরিয়ে পড়লেন ঘরের পানে। ইসলামের শান্তির বাণী ও বিধানগুলো পৌঁছে দিতে চান সবার দুয়ারে দুয়ারে। এজন্য মহান রবের কাছে নিজেকে কবুল করার ফরিয়াদ জানিয়েছেন মুসল্লিরা। আল আমিন তুষারের রিপোর্টে বিস্তারিত। রেল, সড়ক, নৌ, যে যেভাবে পারছেন ফিরছেন বাড়ি। মহান রবের নৈকট্য লাভের আশায় 3 দিনের শিক্ষা নিয়ে তাদের ছুটে চলা। সেই বার্তা এবার ছড়িয়ে দেবার পালা পরিবার থেকে সমাজে। ইসলামের শান্তির বাণী এবং বিধানগুলো মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার শিক্ষা নিতে এসেছিলেন টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায়। মহান রবের কাছে নিজেকে কবুল করার ফরিয়াদ জানিয়েছেন মুসল্লিরা। আল্লাহ পাক চারদিকে চতুর্পাশে দেখতেছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব এবং কি আপনার দিনের খেদমত করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে। আশা করছি আল্লাহ যেন এই পথে একবারে নেয়। এখন এইখানেই থাকবো, আমি একেবারে শেষ করে তাবাদে যাব। আয়োজকদের দাবি, আখিরি মোনাজাতে ময়দান ছাপিয়েও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। আল্লাহর কাছে চাইলাম আমার 3 সন্তান ভালো, দেশবাসীর মানুষজন আরো সুখে থাকতে পারে। শোক বালা মুসিবত হাতে উদ্ধার করে। বাংলাদেশ শান্তি এবং পরিবারের শান্তি আল্লাহ নাম করে দুর্নীতি থেকে হেফাজত করে। আখেরি মোনাজাতের কারণে শনিবার মধ্যরাত থেকে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। ছুটির দিনে এমন আয়োজন রাখার দাবি তাদের। মহাখালী পর্যাপ্ত গাড়ি নাই, প্রায় 15-20 মিনিট ওয়েট করতেছি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাব, আমি ওখানকার সিনিয়র স্টাফ নার্স, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না এখনো। এদিকে ইজতেমা উপলক্ষে যাতায়াতের সুবিধায় অতিরিক্ত 6টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর আগে ভোরের আলো ফোটার আগেই আখিরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে জড়ো হন মুসল্লিরা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্প্রীতির বার্তা এই বিশ্ব ইজতেমার মধ্য দিয়ে ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে, এমনটাই চাওয়া আয়োজক থেকে শুরু করে অংশগ্রহণকারী সবার। টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আল আমিন তুষার, সময় সংবাদ। ইজতেমা থেকে ঘরমুখী মানুষের আরো খবর জানাতে টঙ্গী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। 58তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের 4.5 ঘন্টা পার হলেও জনস্রোত কিন্তু এখনো কমছে না। টঙ্গীর এই ইজতেমা ময়দানে জমায়েত হয়েছে প্রায় 40 লাখের বেশি মানুষ এবার জমায়েত হয়েছেন এবং তাদের যেই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এসেছিলেন সেই আশা আকাঙ্ক্ষা পূরণ শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে যে ইজতেমার 58তম আসরের সকল কার্যক্রম শেষে এখন আসলে তারা বাড়ির পানে ছুটছেন এবং যার যার গন্তব্যের জন্যে রওনা দিচ্ছেন এবং দিয়েছেনও। আমরা সেই সকাল 9:30টায় আখেরি মোনাজাত শেষ হওয়ার পর থেকে দেখেছি তারা চোখে মুখে আত্মতৃপ্তি এবং মনে ইমানি বল নিয়েই আসলে ছুটছেন। আমরা দেখেছি অনেকেই পায়ে হেঁটে রওনা দিয়েছেন, অনেকে বাসে করে, অনেকে পিকআপে করেও আসলে তারা তাদের গন্তব্যে ছুটেছেন এবং এখনও যাচ্ছেন। আমরা ইজতেমার এখন একদমই গেটের সামনে এবং টঙ্গী যেই টঙ্গী মোড়, সেই টঙ্গীর মোড়ে আছি। এখনও এখানে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক যেই মুসল্লি আছে সেই মুসল্লিরা কিন্তু আছেন, তারা কেউ কেউ আসলে এখনও যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আসলে যেটি বলছেন
যে তাদের যে সাথীরা আছেন অনেকে তাদেরকে হারিয়ে ফেলেছেন বা খুঁজে পাচ্ছেন না, খুঁজে পেতে দেরি হচ্ছে, যার কারণে আসলে তাদের এই জায়গা থেকে যেতেও দেরি হচ্ছে। তারা সেটি চেষ্টা করছে এবং যেটি বলছে তাদের একজন সাথীকে রেখেও তারা এখান থেকে যাবেন না, এবং সেটি আমরা দেখছি আসলে যে তারা তাদের যেই মালামাল রয়েছে, ব্যাগপত্র রয়েছে, যেহেতু 3 দিন এখানে তারা ছিল এবং যেই বয়ান হয়েছে সেই বয়ান তারা শুনেছেন এবং এখানে থেকে আসলে তারা সেই আমলগুলো করেছেন। এখন আসলে তারা সেই 3 দিনের জন্য চিল্লায় যাবেন, চিল্লায় গিয়ে আসলে সেসব ছড়িয়ে দেবেন, যে ইসলামের সুমহান বাণী সেসব প্রচার করবেন নিজ নিজ মহল্লায় এবং তাবলিগের বিভিন্ন জামাতে ভাগ হয়ে হয়ে গিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় তারা সেসব ছড়াবেন এবং সেসব বাণী আসলে তারা প্রচার করবেন। এবং আমরা যেটি জানতে পেরেছি 76টি দেশ থেকে এবার 3050 জনের মতো মেহমান এবার যোগ দিয়েছেন এবারের ইজতেমায়, এবং তারাও আসলে তাদের মতো করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। এবং আমরা এই 9:30টায় যখন আসলে আখেরি মোনাজাত শেষ হয়েছে তারপর থেকেই দেখেছি সড়কে যানজট দেখেছি, কেননা যেহেতু ইজতেমার যেই যখন মোনাজাত চলছিল তখন আসলে গণপরিবহন বন্ধ করে রাখা হয়েছিল, যে এয়ারপোর্ট থেকে টঙ্গী পর্যন্ত এই সড়কে, এবং এরপরেই আসলে মোনাজাত শেষ হওয়ার পরে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন তার জন্যই আসলে এই সড়কগুলো খুলে দেওয়া হয়। এবং খুলে দেওয়ার পর থেকেই আমরা দেখছি যে দলে দলে তারা আসলে তাদের গন্তব্যে ছুটছেন, কেউ পিকআপে করে এবং কেউ বাসে করে নিজ নিজ গন্তব্যে ছুটে যাচ্ছেন, অর্থাৎ তারা তাদের এই গন্তব্যে ছুটে যাচ্ছেন। এবং আমরা রেল পথেও কিন্তু পাশাপাশি দেখেছি যে বিশেষ যে রেল দেওয়া হচ্ছে সেই রেলে করেও মানুষ গন্তব্যে গিয়েছেন এবং পৌঁছাচ্ছেন। তো টঙ্গী থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ইজতেমার যে মুসল্লি তাদের সবশেষ খবর। ইজতেমা শেষে মুসল্লিদের ঘরে ফেরার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম টঙ্গীতে। বর্ষা মৌসুমের আগেই রাজধানীর 19টি খাল দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। সকালে রাজধানীর বাউনিয়া খাল খনন কাজ উদ্বোধনের সময় একথা জানান অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। খাল পুনরুদ্ধারে বাধা এলে মোকাবিলার কথাও বলেছেন তারা। বর্ষা মৌসুম এলেই অল্প বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা, যার অন্যতম কারণ নগরীর নাজুক ড্রেনেজ ব্যবস্থা আর জলাশয় ভরাট। সমস্যা সমাধানে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও মিলছে না সুফল। এরই ধারাবাহিকতায় ঢাকা শহরের খালগুলোকে দখল ও দূষণমুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীর বাউনিয়া খাল খনন কাজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো এই কার্যক্রম। এরই মধ্যে রূপনগর, বাউনিয়া, বেগুনবাড়ি, মান্ডা, কালুনগর খাল ও করাইল লেকের মোট 21.14 কিলোমিটার খাল উদ্ধার করা হয়েছে। কোনো প্রকল্পের অধীনে নয়, এবার কর্মসূচির আওতায় খাল উদ্ধার কাজ চলবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আগামী বর্ষার মধ্যে পানি প্রবাহ নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, আগের মেয়ররা বিভিন্ন সময় খাল উদ্ধারের উদ্যোগ নিলেও তা টেকসই হয়নি। এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করব। আমরা ম্যাপিং করে ফেলেছি। এক একটা নদীর নিচে 3 থেকে 5 মিটার হচ্ছে আপনার পলিথিনের স্তর। এগুলো তুলবার জন্য আলাদা ড্রেজার লাগে, সেগুলো আমাদের নেই। তো এই কাজগুলো জাতীয় পর্যায়ে হচ্ছে। বিগত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে দেশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে তার পুনরাবৃত্তি আর হবে না বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। আমরা চেষ্টা করছি, কারণ এটা ব্যাপক রকম একটা অপপরিকল্পনা হয়েছিল, এটা বলতে পারি। আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব, আমরা কাজটা শুরু করেছি। এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের সব সমস্যার সমাধান এত দ্রুত সম্ভব না, তবে পরিকল্পনা দিয়ে যেতে চান তারা। খালের পাড়েও যারা থাকতে বাধ্য হচ্ছে তারাও যাতে এটার সাথে সম্পৃক্ত হতে পারে। খালের পাড়ে কৃষি থেকে শুরু করে এটাকে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা। পরিবেশগত এই সমস্যার সমাধান 1 বছর, 2 বছর, 5 বছরে সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে বারবার যোগাযোগ করা হলেও খাল খননে নীরব ভূমিকায় ছিল ওই সময়কার প্রশাসন। জাতীয় গৃহায়ন বিভিন্ন এই সমিতির নামে জায়গা বন্দোবস্ত দিয়া তারা এইগুলো ডেভেলপ করছে, কিন্তু তারা তো কোথা দিয়ে রাস্তা রাখবে বা যে খাল কোথা দিয়ে হবে এগুলো তারা মূলত ভ্রুক্ষেপ করে না। সিটি কর্পোরেশন এই আজকে যে আসছে, আজকে যে আসছে বা 2-3 দিন, হয়তো 1-2 দিন থাকবে, এরপরে ভুলেও এদিকে আসে না, কেউ একজনও আসে না।
খাল পুনরুদ্ধারে সরকারকে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানিয়েছে এলাকাবাসী। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতা অতীত বিতর্কের অজুহাত তুলে আসছে রমজানে সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বিক্রি করবে না প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাজারে প্রভাব পড়ার শঙ্কায় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি ভোক্তা ও অর্থনীতিবিদদের। এদিকে মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা যোগান দিতে প্রস্তুত। 2020 সাল থেকে রমজান মাসে দুধ, ডিম ও মাংস বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, যেখানে বাজার মূল্য থেকে কমে এসব পণ্য পান ভোক্তারা। তবে এবার রমজানে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এতে বাজারে দাম বাড়ার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। মাংসের যে দামটা সেটা হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য খুব কষ্টসাধ্য। সরকারিভাবে যে মাংসটা বিক্রি আগে পরে হয়েছে, এখন যদি না হয় মাংসের দাম আরো বাড়বে। মধ্যবিত্ত পরিবার তাহলে মাংসের কাছে যেতে পারবে না। সরবরাহকারীরা বলছেন, মুরগির মাংসের জন্য ফ্রিজিং ব্যবস্থা যেহেতু করতেই হবে, সুতরাং গরু ও খাসির মাংস বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা সরবরাহ করতে প্রস্তুত আছেন। ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের সবচেয়ে বেশি চাহিদার থাকেই হচ্ছে গরুর মাংস এবং খাসির মাংস যদি দেয়া না হয়, আমাদের কিন্তু ওই ফ্রিজার ভ্যানটা লাগবেই, কারণ এই জায়গায় দুধ দিচ্ছেন এবং মুরগির মাংসটা দিচ্ছেন, সুতরাং আমরা কিন্তু ফ্রিজার ভ্যানটা অ্যাভয়েড করতে পারতেছি না। তো আমাদের দেখা গেছে যে দুইটা মেইন আইটেম সরে যাচ্ছে, কিন্তু ওভারহেড কস্টটা সেম থেকে যাচ্ছে। অন্যান্য বছরের ন্যায় আমরা যা করছি, আমরা এই বছরও আমরা তা করার আমাদের ইচ্ছা আছে কিংবা আমাদের প্রস্তুতি আছে, বাট এখনো যেহেতু আমাদেরকে মন্ত্রণালয় ডাকে নেই। কেন বাদ যাচ্ছে গরু ও খাসির মাংস, এমন প্রশ্নের জবাবে প্রাণী সম্পদ উপদেষ্টা সক্ষমতার ঘাটতি ও অতীত বিতর্কে তুলে ধরেন। ডিম, দুধ, মুরগির মাংসটা যাবে, আর আমরা মাছেরও চেষ্টা করছি। যেটা পাচ্ছেন না সেটা মূলত হলো ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে মাংসটা আসতো সেটা পাচ্ছেন না। মন্ত্রণালয় থেকে একটু উদ্বেগ প্রকাশ করা হচ্ছে যে আমরা যদি নিরাপদভাবে এটা দিতে না পারি তাহলে সেটা ক্ষতি হয়ে যেতে পারে। গতবার যেমন দিয়েছিল তেমনি অনেক ঝামেলাও হয়েছিল। তার মানে এই না যে সিদ্ধান্ত শেষ হয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পুষ্টির কথা বিবেচনায় নিয়ে কর্মসূচি চালু রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। উপকারভোগী কিন্তু সমাজের স্বল্প আয় শ্রেণীর মানুষ, তার মানে হলো যে এটার একটা সোশ্যাল রিটার্ন যেটা আছে সেটা কিন্তু পজিটিভ। এই ধরনের যে সমস্ত কর্মসূচি সেখান থেকে আসলে অর্থ প্রত্যাহারের তেমন কোনো ভালো যুক্তি নেই। এই জায়গাটাতে আমার মনে হয় যে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। গত বছর রাজধানীর 25টি স্থানে ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যানে ও 5টি বাজারের দোকানে প্রতিদিন 4 থেকে 4.5 কেজি মাংস বিক্রি হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, ব্যবসায়ীদের লোভ কমাতে কাজ করতে হবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজনীতিবিদদের আমরা চাই যে যারা রাজনীতি করতে চায় আগামী বাংলাদেশে, তাদের সৎভাবে উপার্জনের একটা পথ তৈরি তারা করুক, না হয় আপনারা সহযোগিতা করেন দয়া করে। কিন্তু এরকম অসৎভাবে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই ট্রেডিশনটা বন্ধ হওয়া উচিত। সরকার কাজ করছে মূল্যস্ফীতি নিয়ে, আমাদের বড় বড় বিজনেসম্যানদের কাজ করতে হবে লোভ স্ফীতি নিয়ে। মানে এই লোভের যে স্ফীতি, এটা আমাদের মনে হয় কিছুটা কমানো উচিত। সরকারের জায়গা থেকে মনিটরিংটা খুব গুরুত্বপূর্ণ। মনিটরিং যেন লোভ দেখানো না হয়, রুটিন ডিউটি যেন না হয়, মানে দরদ নিয়ে যে করা, এই দরদটা আমরা আমাদের জায়গা থেকে চাই। বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজেট ধরতে প্রস্তুত যশোরের গদখালির ফুল চাষিরা। ফুলের পরিচর্যায় ব্যস্ত তারা। এই 3 দিবসে অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, লিলিয়াম, চন্দ্রমল্লিকা সহ নানা জাতের ফুল। পুরো গদখালি পানিসারা অঞ্চল সেজেছে ফুলের সাজে। মাঠে মাঠে শোভা পাচ্ছে হৃদয় আকৃষ্ট করা এসব ফুলে। ফুলের রাজধানী যশোর
জেলার গদখালি, পানিসারা ও এর আশপাশের এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হয় ফুল। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে ফুলের উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আসন্ন বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ফুল চাষিরা। উৎসব পর্যন্ত ফুল ধরে রাখতে পোকার আক্রমণ ও পচন রোধে নিচ্ছেন পরিচর্যা। ভালো দাম পাওয়ার আশা চাষিদের। সামনের দিনগুলোতে মনে হয় আমরা একটা ভালো দাম পাবো। আমি আশা করছি আমি 5 থেকে 6 লাখ টাকার ফুল বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা এই বছর খরচ হয়েছে এবং আমার টার্গেট আছে আশা করি 8 থেকে 10 লক্ষ টাকা ফুল বেচতে পারবো। অনুষ্ঠানটা উপলক্ষে যে টাকাটা আসে বা যে টাকাটা আমরা পাই, এই টাকাটা হয়তো আমাদের লাভের দিকে একটু আগায় নিয়ে যায়। আসন্ন 3 দিবসকে ঘিরে অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রি হবে আশা ফুল ব্যবসায়ীদের। 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন এই কেন্দ্র করে আমাদের এখানে চাষিরা যে পরিমাণ মাঠে ফুল মজুদ আছে, উৎপাদন খুব ভালো হয়। ইনশাল্লাহ এখান থেকে 100 কোটি টাকার উপরে আমরা ফুল বিক্রি করব এমনটা আশা করতেছি। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয় এবং ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ জড়িত। সময় সংবাদ, যশোর। অভিবাসন আর মাদক পাচারের জের গড়ালো শুল্ক আরোপের ওপর। প্রতিবেশী 2 দেশ কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে 25% করে শুল্ক আরোপের নির্বাহী আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছেন জাস্টিন ট্রুডো। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিয়ার, ওয়াইন ও ফলের জুসের ওপর শুল্ক আরোপ করবে কানাডা। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী দেশ দুটি থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক কার্যকর হতে যাচ্ছে আগামী 18 ফেব্রুয়ারি। বাদ যাচ্ছে না ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী চীনও। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মার্কিন আমদানিকারকদের পণ্য আনতে গুনতে হবে 10% শুল্ক। মেক্সিকো এবং কানাডার উপর 25% শুল্ক আরোপ করা হচ্ছে, কারণ তারা অনেক অভিবাসীদের আশ্রয় দেয়। পাশাপাশি কানাডার সরকার এই সুযোগের অনেক বেশি অপব্যবহার করে। প্রচুর মানুষ ফেন্টানিল মাদক নিয়ে আসে। এ বিষয়ে হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল মাদক ও অবৈধ অভিবাসন সংক্রান্ত জরুরি অবস্থা শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। সাধারণ পণ্যের বাইরে জ্বালানির ক্ষেত্রে মেক্সিকোর ওপর 25% হলেও কানাডার ক্ষেত্রে আদায় করা হবে 10%। $800 নিচে পণ্য আমদানির ওপর আগের বিশেষ ছাড়ও বাতিল করা হচ্ছে। ট্রাম্পের শুল্ক আরোপের কয়েক ঘন্টা পরই পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেন, সাধারণ পণ্যে শুল্কের বোঝা চাপানো অবৈধ ফেন্টানিলের কারবার বন্ধের ভালো কৌশল নয়। পাল্টাপাল্টি শুল্ক আরোপের পদক্ষেপে সরাসরি প্রভাব পড়তে পারে সীমান্তের দুই পারের কর্মজীবী মানুষের ওপর। কানাডাও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবে। মঙ্গলবার থেকে $300 কোটি সমমূল্য পণ্যের ওপর এ সিদ্ধান্ত কার্যকর হবে। $12,500 কোটি মার্কিন পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে 21 দিন পর, যাতে বিকল্প খোঁজার জন্য কানাডার ব্যবসায়ীরা সময় পায়। পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। এদিকে বাণিজ্যিক বাধা কাটছে ভারতে পণ্য রফতানিতে। এরই মধ্যে বিলাসবহুল মোটর বাইক হার্লি ডেভিডসন ভারতে রফতানির ক্ষেত্রে শুল্ক কমানো হয়েছে 10%। বেশ কয়েক বছর ধরেই নয়াদিল্লি ওয়াশিংটনের মধ্যকার বাণিজ্যিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল এই ব্র্যান্ডটি। মৌসুমী সাথী, সময় সংবাদ। বিসিবির নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার। কারো চাপে হুট করে নয়, মূলত কোচিংয়ে ফিরতেই ভেবে চিন্তে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সময় সংবাদে হান্নান আরও জানান, বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে আছি এখন এই মুহূর্তে এখনও কন্টিনিউ করছি, সেখানে আলহামদুলিল্লাহ খুব ভালো রয়েছে। এবং সত্যি কথা, আমি বোর্ড থেকে কিন্তু কখনও কোনো নেগেটিভ ইনফরমেশন পাইনি বা আমাকে কোনো মেসেজ দেওয়া হয়নি। আমি সবসময় কিন্তু পজিটিভ যেটাই বলেছি, যেটাই করেছি, করতে চেয়েছি, সেই ফ্রিডমটা আমি পেয়েছি। সেই জায়গা থেকে আমি হ্যাপি। দেশের যে প্রেক্ষাপট, সেখান থেকেও আমার এটার কাজের 1%ও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি, বরং আমি আরও ইন্সপায়ার হয়েছি যে ভালো মতো কাজ করা, ওপেন আরও ডিসকাশনের জায়গা হয়েছে। সো সেই জায়গা থেকে আমি কখনোই আগের বোর্ডেও না, এখনও না, সব জায়গায় আমি একইভাবে রয়েছি। বাট আমি আমার ফিউচার কেরিয়ারের কথা যখন চিন্তা করেছি, এবং এটা আমি গত 3 মাস যাবতই চিন্তা করছিলাম, আমি বোর্ডের আমাদের নাজমুল আবেদিন ফাহিম স্যার, ফাহিম সিনা, ফারুক ভাই সবার সঙ্গে কথা বলেছি। সো আমি সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্তটা নিয়েছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া, পরকালীন মুক্তির ফরিয়াদ। ফেরার সময় পথে পথে ভোগান্তির অভিযোগ।
এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।